নমস্কার, নিউজ নামের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। সবাইকে সঙ্গে নিয়ে গণতন্ত্রকে ভিত্তি করে চলতে হবে আমাদের, লড়তে হবে নেশার বিরুদ্ধে। বামগ্রেসের কোনো ভবিষ্যৎ নেই ত্রিপুরায়। বৃহস্পতিবার নম যুব যাত্রায় অংশ নিয়ে এমনটাই উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাষ্ট্রের প্রতি সমর্পণের ভাবনা নিয়ে সামাজিক ও রাজনৈতিক পটভূমিতে কাজ করে ভারতীয় জনতা যুব মোর্চা। ভারতীয় জনতা পার্টির অন্যতম প্রধান ভিত্তি আমাদের যুব শক্তি। নেশামুক্ত ত্রিপুরা গড়তে রাজ্যের সব যুবদের এগিয়ে আসতে হবে। বৃহস্পতিবার নম যুব যাত্রার শেষ দিনে আগরতলায় অনুষ্ঠিত সুবিশাল সমাপনী সমাবেশে এই কথা বললেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। বক্তব্য রাখতে গিয়ে যুবকদের অবিলম্বে বিজেপির সভ্য পদ গ্রহণ করার আহ্বানও রেখেছেন মুখ্যমন্ত্রী। যুব সম্প্রদায়ের নতুন নতুন ব্যক্তি আমি দেখি যাদের পিছনে ঘুরছে, বহু লোকের জীবন নষ্ট করেছে। অন্ততপক্ষে ইতিহাস থেকে আপনারা এখনো সময় আছে। এখনো আমি যা শুনলাম, আমাদের যে মেম্বারশিপের ড্রাইভ এখনো চালু আছে, এটা এক্সটেনশন হয়েছে। চলে আসুন তাড়াতাড়ি, পরে কিন্তু ইউ উইল মিস দ্য বাস। আমি তাড়াতাড়ি চলে আসুন, আমাদের মেম্বারশিপ হয়ে যান। আজকের এই যে যাত্রা, সেটা কিন্তু একটা যাত্রা, আমাদের যে এই মুভমেন্ট যুব মোর্চার ভাই বোনেরা নিয়েছেন, সেটা কিন্তু শুধুমাত্র একটা দেখানো না, তার একটা থিম আছে। যে মাননীয় প্রধানমন্ত্রীজি কিছুদিন আগে আপনারা শুনেছেন, উনি কি বলেছেন, বাটোগে তব কাটোগে। অর্থাৎ ঐক্যতাই আমাদের এক। আমরা যদি একসাথে থাকি তবেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারব। এই ঐক্যবদ্ধ তার যে আজকে এই যে যাত্রা, সেটা আরেকটা হচ্ছে আমাদের ত্রিপুরা রাজ্যে বারবার আমরা প্রথম থেকে আমরা যেটা বলে আসছি যে নেশামুক্ত ত্রিপুরা, সেই যে থিম সেটাকে সামনে রেখে আজকে যুব মোর্চার ভাই বোনেরা যেভাবে সারা ত্রিপুরার মধ্যে যেভাবে ওই যে যাত্রা শুরু করেছে, একটা ব্যাপক সারা আমি বলতে পারবো সারা ত্রিপুরাতে ফেলেছে। একটা ভাইব্রেশন, যাকে বলে একটা ভাইব্রেশন সারা ত্রিপুরার মধ্যে হয়েছে। সমাজকে পরিবর্তন করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে যুব সমাজকে রাজনীতিতে এগিয়ে আসতে আহ্বান রেখেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগামী কিছুদিনের মধ্যে 100 জন মেধাবী ছাত্রীকে স্কুটি দেওয়ার রাজ্য সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বন্ধুগণ, কিছুদিন আগে সিএম সাফ প্রকল্প আমরা চালু করেছি। এতে করে 200 জন মেধাবী ছাত্রছাত্রীকে, যারা উচ্চ শিক্ষার জন্য মাসিক 5,000 টাকা করে বৃত্তি দেওয়া হবে। যারা মাধ্যমিক পাশ করবে তাদেরকে 2 বছরের জন্য, এবং উচ্চ মাধ্যমিক যারা উত্তীর্ণ হবে তাদেরকে 3 বছরের জন্য দেওয়া হবে। বন্ধুগণ, রাজ্য সরকার যেটা কিছুদিন আগে আপনারা শুনেছেন, আমরা ডাটা সেন্টার এখানে স্থাপন করছি। তাতে করে যুব শক্তির অনেক কর্মদক্ষতা সেখানে বাড়বে। কিছুদিন আগে টিপিএসসির মাধ্যমে 30 জন টিসিএস এবং 10 জন টিপিএস অফিসার নিয়োগ করা হয়েছে। এই নিয়োগ প্রক্রিয়া যাতে প্রতি বছর হয় সেই দিশায় আমরা কাজ করছি। এর মধ্যে আপনারা দেখেছেন যে বিধানসভার মধ্যে আমরা বলেছিলাম যে 100 জন মেধাবী কন্যা সন্তানকে স্কুটি দেওয়া হবে। সেটা এর মধ্যেই আপনারা দেখবেন, সেই 100টা মেধাবী যারা স্টুডেন্ট যারা পাস করছে বা পড়াশোনা করছে তাদেরকে আমরা সেই 100টা স্কুটি আমরা প্রদান করব। নম যুবযাত্রায় অংশ নিয়ে কংগ্রেস থেকে উচ্ছৃঙ্খল পার্টি এবং সিপিআইএমকে খুন সন্ত্রাসের পার্টি বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। বিরোধীদের সমালোচনা করতে গিয়ে জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে নোটার সাথে তাদের লড়াই হচ্ছে বলেও এদিনের সমাবেশে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে বৃহস্পতিবার শপথ নিলেন হেমন্ত সোরেন। ইন্ডিয়া জোটে তাবড় নেতৃত্বদের উপস্থিতিতেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন হেমন্ত সোরেন। চতুর্থবারের জন্য ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হলেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল 4টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন তিনি। মোড়াবাদী ময়দানে ইন্ডিয়া জোটের শীর্ষ নেতৃত্বের সামনেই মসনদে প্রত্যাবর্তন ঘটালেন হেমন্ত। তাঁকে শপথ বাক্য পাঠ করান রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গোয়ার। এবারে নির্বাচনে বারহাইতো বিধানসভা কেন্দ্রে 39,791 ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে দেন হেমন্ত। লোকসভা নির্বাচনের পর একের পর এক ধাক্কা খেয়ে চলেছে ইন্ডিয়া জোট। এর আগে হরিয়ানায় কার্যত নিশ্চিত জয় হাতছাড়া হয়েছে কংগ্রেসের। মহারাষ্ট্রেও মহাবিকাশ আঘাড়ি মহাজুটিকে সমানে টক্কর দেবে বলে প্রত্যাশা করা হচ্ছিল, কিন্তু মারাঠা ভূমে এক পেশে ভাবে জয় পেয়েছে বিজেপি জোট। ইন্ডিয়া জোট
কার্যত ধরাশায়ী। সেখানে একমাত্র হেমন্ত সোরেন ইন্ডিয়া জোটের মান রক্ষা করেছেন। গোটা দেশে হতাশার মধ্যে হেমন্তেই আশার আলো। সম্ভবত সে কারণেই তাঁর শপথ গ্রহণের অনুষ্ঠানকে মেগা শো হিসেবে তুলে ধরতে চেয়েছে ইন্ডিয়া জোট। আর তাই এদিনের হেমন্তের শপথ গ্রহণের মঞ্চ ছিল কার্যতই চাঁদের হাট। শপথ গ্রহণ অনুষ্ঠানে লোকসভায় উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টি অখিলেশ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্যরা। গত 31শে জানুয়ারি জমি দুর্নীতি মামলায়, আর্থিক তছরূপের মামলায় গ্রেপ্তার হন হেমন্ত। তার আগেই মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন তিনি। জেএমএম এর চম্পাই সোরেন হন মুখ্যমন্ত্রী। প্রায় 5 মাস জেলে থাকার পর গত 28 জুন হেমন্তকে জামিন দেয় ঝাড়খণ্ড হাইকোর্ট। এরপরেই চম্পাই ইস্তফা দিলে মুখ্যমন্ত্রী পদে কামব্যাক করেন তিনি। এবার নির্বাচনে জিতে নতুন করে মসনদে ফিরলেন হেমন্ত সোরেন। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে সাংসদ হিসেবে প্রথমবারের মতো শপথ গ্রহণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। সংবিধান হাতে নিয়েই শপথ নিলেন তিনি। সাংসদ হিসেবে প্রথমবার সংসদে পা রাখলেন প্রিয়াঙ্কা গান্ধী বদ্রা। সঙ্গী হলেন দাদা তথা রায়বরেলির কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং মা তথা রাজস্থান থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার সকাল 11টা নাগাদ ওয়েনাড কেন্দ্রের নির্বাচিত সাংসদ হিসেবে শপথ নেন প্রিয়াঙ্কা। ডান হাতে লাল কালো মলাটের সংবিধান তুলে ধরে শপথ গ্রহণ করেন তিনি। তারপর লোকসভার অন্য সাংসদ এবং আধিকারিকদের সঙ্গে নমস্কার বিনিময় করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। বৃহস্পতিবার সকালেই কংগ্রেস সাংসদের বৈঠকে যোগ দিয়েছিলেন নবনির্বাচিত সাংসদ প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা লোকসভায় আসছেন এই খবর পেয়ে সংসদ চত্বরে হাজির হন অন্য কংগ্রেস সাংসদরা। প্রিয়াঙ্কা স্বাগতম স্লোগান ওঠে। গাড়ি থেকে নেমে প্রিয়াঙ্কা জানান তিনি ভীষণ খুশি। তারপরে দাদা রাহুল এবং মা সোনিয়ার সঙ্গে সংসদের ভেতরে প্রবেশ করেন তিনি। শপথ গ্রহণের পর লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে নমস্কার করেন প্রিয়াঙ্কা। হাসি মুখে প্রতি নমস্কার করতে দেখা যায় একদম সামনের সারিতে বসা রাহুলকেও। সংবিধান হাতে শপথ নিয়ে দাদা রাহুলের পদাঙ্কন অনুসরণ করলেন প্রিয়াঙ্কা গান্ধী। 5 মাস আগে লাল কালো মলাটের সংবিধান হাতেই শপথ নিয়েছিলেন রাহুল। 2004 সালে লোকসভা ভোট থেকে নিয়মিত সোনিয়া রাহুলের প্রচারে অংশ নিলেও প্রিয়াঙ্কা আনুষ্ঠানিকভাবে সক্রিয় রাজনীতিতে আসেন 2019 সালের জানুয়ারি মাসে। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত এআইসিসি সাধারণ সম্পাদক হিসেবে লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং কেরলের ওয়ানাড 2 আসন থেকেই জয়ী হওয়ায় দ্বিতীয় আসনটি ছেড়ে দেন রাহুল গান্ধী। দাদার ছেড়ে দেওয়া আসনে কংগ্রেস প্রার্থী হন প্রিয়াঙ্কা। ভোটের ফল বলছে 4,10,000-এরও বেশি ভোটে নিকটতম প্রতিনিধি সিপিআইএম প্রার্থীকে হারিয়ে দাদার জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গিয়েছেন বোন প্রিয়াঙ্কা গান্ধী। কেরলবাসীর এই সমর্থনকে সম্মান জানাতে সম্ভবত প্রিয়াঙ্কা শপথ নিলেন কেরলের বিখ্যাত কেরালা কটনের শাড়ি পরে। কাসাভুর শাড়ি নামে পরিচিত এই শাড়ি। প্রিয়াঙ্কার শপথের পরই অবশ্য স্থগিত হয়ে যায় সংসদ অধিবেশন। আদানি ঘোষ ইস্যুতে আগের দুদিনের মতোই এদিনও সংসদে আলোচনার দাবি করে বিরোধী শিবির। বিরোধীদের তীব্র হই হট্টগোলে শেষ পর্যন্ত মুলতুবি করে দিতে হয় সংসদের 2 কক্ষই। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এক প্রকার কূটনৈতিক জয় হলো ভারতের। ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এদিকে বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির কারণে সীমান্তে নজরদারি বৃদ্ধির জন্য রাজ্য পুলিশ মহানির্দেশককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ক্রমাগত চাপ এবং ক্ষোভের মুখে পড়ে শেষ পর্যন্ত বৃহস্পতিবার ইসকনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করে নিল বাংলাদেশ সরকার। এই বিষয়টিকে ভারতের এক প্রকার কূটনৈতিক জয় বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বাংলাদেশের সংখ্যালঘু সনাতন ধর্মগুরু চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতার নিয়ে উত্তাল হয়ে উঠেছে গোটা বাংলাদেশ। জায়গায় জায়গায় বিক্ষোভ চলছে। তার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করতে চেয়ে বুধবার দেশের হাইকোর্টে মামলা দায়ের করেছিল মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কিন্তু ইউনূস সরকারের মুখে অনেকটা ঝামা ঘষে দিয়েই এই মামলা খারিজ করে দেয় বাংলাদেশের উচ্চ আদালত। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর। সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর বাংলাদেশের ইসকনের তরফে বিক্ষোভ শুরু হয়েছে, যার নেতৃত্ব দিচ্ছেন চিন্ময় কৃষ্ণের অনুরাগীরাই। চিন্ময় কৃষ্ণের মুক্তির দাবিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের হাইকোর্টে আবেদন জানানো হয়েছে ইসকনকে নিষিদ্ধ করা হোক।
জরুরি অবস্থা জারি করা হোক চট্টগ্রাম এবং রংপুরে। যেহেতু সরকার ইতিমধ্যেই ইসকনের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডের ঘটনার ব্যবস্থা নিয়েছে, তাই আদালতে এই বিষয়ে হস্তক্ষেপ বা স্বতঃপ্রণোদিতভাবে ইসকনের বিরুদ্ধে কোনো নির্দেশ দেবার পক্ষপাতী নয় বলে রিপোর্ট করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলো। ফলে ইসকনের বিরুদ্ধে করা মামলা খারিজ হয়ে গিয়েছে আদালতে। ইসকনের বর্তমান কার্যকলাপ নিয়ে তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেই বিষয়েও জানানোর নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বাংলাদেশে উদ্ভূত অবস্থার প্রেক্ষিতে প্রতিক্রিয়া দিয়েছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের বিষয়টি আন্তর্জাতিক বিষয়, তবে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে নজরদারি বৃদ্ধি করার জন্য রাজ্য পুলিশ বাহিনী নির্দেশ দেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার এক প্রশ্নের উত্তরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। International problem now. So from our central leadership, they already have communicated and they have given their message. And in the line of the same, we also should say that they should restrain, they should protect the Hindu peoples over there, not Hindu, the minority over there. So we are actually observing, and I have already talked to DG also today. Yesterday he came to me. I told him that to see the borders so that there should not be any intruder shootings come inside. হাসিনা সরকারের পতনের পর বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর দেশ জোড়া আবহে বেশ কিছু ধর্মীয় সংগঠন মিলে তৈরি করা হয় সনাতনী জাগরণ মঞ্চ। মঞ্চের মুখপাত্র নির্বাচিত হয়েছিলেন চিন্ময় কৃষ্ণ দাস। তাঁরই ডাকে ঢাকার শহীদ মিনার, চট্টগ্রাম ইত্যাদি নানা এলাকায় সমাবেশে যোগ দেন হাজার হাজার সংখ্যালঘু। চট্টগ্রামে সমাবেশের পর তার বিরুদ্ধে দেশদ্রোহের মামলা করেছিলেন স্থানীয় এক বিএনপি নেতা। ওই মামলাতেই সোমবার তাকে গ্রেফতার করা হয়। চিন্ময় কৃষ্ণের গ্রেফতারের পর বাংলাদেশের ইসকনের তরফে বিক্ষোভ শুরু হয়, যার নেতৃত্ব দেন চিন্ময় কৃষ্ণের অনুরাগীরাই। চিন্ময়ের মুক্তির দাবিতে মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ পথে নেমেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে হাইকোর্টে আবেদন জানানো হয় ইসকনকে নিষিদ্ধ করা হোক, জরুরি অবস্থা জারি করা হোক চট্টগ্রাম এবং রংপুরে। মঙ্গলবার চিন্ময় কৃষ্ণকে আদালত থেকে বার করার সময় আইন শৃঙ্খলাকারীদের বাহিনী এবং আইনজীবীদের সঙ্গে তার অনুগামীদের সংঘর্ষ বাধে। ঘটনায় এক আইনজীবীও নিহত হন। গত 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই দেশ জুড়ে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। অভিযোগ, দেশের নানা প্রান্তে সংখ্যালঘুদের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, ভাঙচুর চালানো হয় ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতেও। ইউনূস পরিচালিত অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পরেও আরও অবনতি হয় পরিস্থিতির। সংখ্যালঘুদের সুরক্ষা ও ধর্মীয় অধিকার সুনিশ্চিত করার আশ্বাস দিলেও বিশেষ করে হিন্দু সংখ্যালঘুদের উপর আক্রমণ বন্ধ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। স্বাভাবিক কারণে বিষয়টি নিয়ে ঘরে এবং বাইরে প্রচন্ড সমালোচনার সম্মুখীন বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। স্বৈরাচার মাথা চাড়া দিলে সংখ্যালঘুরা আক্রমণের শিকার হবে। বর্তমানে বাংলাদেশে তাই হচ্ছে। তার বিরুদ্ধে সব গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে একজোট হয়ে সোচ্চার হতে হবে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। দীর্ঘদিন ধরে শেখ হাসিনা নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের প্রতি মানুষের পুঞ্জীভূত ক্ষোভ ছিল। এই সরকারকে সরিয়ে বাংলাদেশের বর্তমান সরকার শাসন ক্ষমতায় বসেছে। এর প্রেক্ষিতে বর্তমান অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশে। কয়েকদিন ধরে দেখা যাচ্ছে মানে ইসকনের একজন মানে প্রভু মানে চিন্ময়, আমি সেটাই তো বললাম, যখন স্বৈরাচার মাথা চাড়া দেয়, সাম্প্রদায়িকতা মৌলবাদ যখন কোনো রাষ্ট্র ব্যবস্থার স্টিয়ারিংয়ে বসে, তখন ভারত ও বাংলাদেশ সেখানে সংখ্যালঘুরা আক্রান্ত হবেই, এবং তাই হচ্ছে। আমরা এর নিন্দা জানাচ্ছি। এটা হিন্দু হিসাবে নয়, সেখানকার সংখ্যালঘু এবং বিপন্ন হিসাবে তাদের পক্ষে। বাংলাদেশে সনাতন ধর্মগুরু গ্রেপ্তার এবং বিশেষ করে সনাতন সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে একে একে বন্ধ হয়ে যাচ্ছে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত হাটগুলো। এক্ষেত্রে ইতিমধ্যেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কৈলাসহর এবং শ্রীনগর সীমান্ত হাট।
বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর আক্রমণের ঘটনা নিয়ে আগেই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছিলেন অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনূস সরকারের ভূমিকা। এবার আগুনে ঘি ঢালল সনাতন ধর্মগুরুর গ্রেপ্তার এবং জামিন নাকচের বিষয়টি। হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও জামিন নাকচ করে দেওয়ার পর প্রতিবাদে একে একে বন্ধ হয়ে যাচ্ছে ত্রিপুরা বাংলাদেশ সীমান্ত হাটগুলি। ইতিমধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুমের শ্রীনগর সীমান্ত হাট। একইভাবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কৈলাসহরের সীমান্ত হাটও। আগস্ট মাসের পরে বিক্ষিপ্তভাবে কয়েকদিন খোলা হয়েছিল এই সীমান্ত হাটগুলো, কিন্তু গত 22 অক্টোবরের পর থেকে অচল অবস্থা সৃষ্টি হয় রাজ্যের সীমান্ত হাটগুলিতে। বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণেই একে একে বন্ধ হয়ে যাচ্ছে সীমান্ত হাটগুলি বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই এক প্রকার অনিয়মিত হয়ে পড়েছিল ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্ত হাটগুলি। উভয় পক্ষের স্থানীয়দের বাণিজ্য ও মত বিনিময়ের জন্য মিলিত স্থান হিসেবে কাজ করে ইন্দো বাংলা বর্ডার হাট। স্থানীয় পণ্যের সরাসরি বাণিজ্যের সুবিধা করে দেয় ভারত ও বাংলাদেশের দ্বারা ভাগ করা সীমান্তের জিরো লাইনে অবস্থিত এই বর্ডার হাটগুলো। শাকসবজি, ফল, মশলা, বাঁশের পণ্য, হস্তশিল্প এবং তাঁতের জিনিসপত্র, ছোট গৃহস্থালির কৃষি উপকরণ, প্রক্রিয়াজাত খাবার, প্রসাধনী, পোশাক ইত্যাদি সাধারণ পণ্যের ব্যবসা করা হয় এই সীমান্ত হাটগুলিতে। বিশ্ব ব্যাংকের দেওয়া তথ্য অনুযায়ী প্রতিটি সীমান্ত হাটের আনুমানিক মোট বাণিজ্য হয় গড়ে প্রায় 4 কোটি টাকা। নিয়মিত সীমান্ত হাট, ট্রেন্ডিং আইটেমের সংখ্যা বাড়ানো, সর্বাধিক বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি এবং অধিক সংখ্যক লোক ও বিক্রেতাকে ব্যবসায়ের অনুমতি দেওয়ার মাধ্যমে মোট বাণিজ্য বাড়ানোর সম্ভাবনা নিয়ে পূর্বতন শেখ হাসিনা সরকারের সঙ্গে বিশেষ চুক্তি হয়েছিল কেন্দ্রীয় সরকারের। কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই বিষয়ে কোনো রকম পদক্ষেপ না নেওয়ায় সীমান্ত হাটের বাণিজ্য কমে গেছে অনেকটাই। তবে তার উপরে যোগ হয়েছে বাংলাদেশে সংখ্যালঘু এবং সনাতন হিন্দুদের উপর আক্রমণ, যার প্রথম এবং সুদূর প্রসারী প্রভাব পড়েছে সীমান্ত হাট বাণিজ্যের উপর। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বন্যায় ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে বন্ধ হয়ে রয়েছে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। এই প্রেক্ষিতে রাজ্যে আসছে ন্যাশনাল হাইড্রোইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন বা এনএইচপিসির বিশেষজ্ঞ দল। প্রকল্পটি সংস্কারের পাশাপাশি এর উৎপাদন ক্ষমতা বৃদ্ধির ক্ষেত্রেও পদক্ষেপ নেবে এনএইচপিসি। রাজ্যের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত হবার কারণে নিষ্ক্রিয় হয়ে যাওয়া ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প সংস্কারে রাজ্যে আসছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন বা এনএইচপিসির বিশেষজ্ঞ দল। গোমতী নদীর উপর অবস্থিত ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পটি শুরু থেকে বিদ্যুৎ পরিকাঠামোর মূল ভিত্তি হিসেবে কাজ করছে ত্রিপুরায়, কিন্তু সাম্প্রতিক বিধ্বংসী বন্যা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে এই জলবিদ্যুৎ কেন্দ্রটি। রাজ্য সরকারের আবেদনে সাড়া দিয়ে এই গুরুত্বপূর্ণ জলবিদ্যুৎ প্রকল্পটিকে পুনরুজ্জীবিত করতে বিশেষজ্ঞ প্রতিনিধি দল রাজ্যে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন। শুধুমাত্র এই প্রকল্পটির সংস্কারই নয়, ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদনের ক্ষমতা বৃদ্ধির বিষয়টিতেও কাজ করবে ন্যাশনাল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কর্পোরেশন বিশেষজ্ঞ প্রতিনিধি দলটি। রাজ্যে ক্রমবর্ধমান জনসংখ্যা এবং অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ প্রয়োজন হল ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প। এক্ষেত্রে প্রকল্পটির ক্ষতির পরিমাণ মূল্যায়ন, বর্তমান অবকাঠামো মূল্যায়ন এবং পুনরুদ্ধার এবং আধুনিকীকরণের জন্য একটি সুসংহত পরিকল্পনা প্রণয়ন করবে এনএইচপিসি। সর্বশেষ পাওয়া তথ্য অনুসারে ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্প সাইটে প্রকৌশলী এবং প্রযুক্তি বিশেষজ্ঞদের প্রাথমিক একটি দল পাঠিয়েছে এনএইচপিসি। আপগ্রেড করার সুবিধাটিতে অত্যাধুনিক সরঞ্জাম থাকবে, যা চরম আবহাওয়ার পরিস্থিতি সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে। প্রাকৃতিক দুর্যোগের প্রভাব থেকে রক্ষা করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে ডিজাইন বলে নিউজ নাওয়ের সঙ্গে একান্ত আলাপচারিতায় জানিয়েছে রাজ্য সফররত এনএইচপিসির আধিকারিকরা। ডুম্বুর জলবিদ্যুৎ কেন্দ্র যখন চালু হয় তখন রাজ্যের বিদ্যুতের চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই প্রকল্পটি, কিন্তু বর্তমানে তা বন্ধ থাকার কারণে বিকল্প শক্তির উপর নির্ভরতা বেড়েছে, যার মধ্যে অনেকগুলি কম টেকসই এবং বেশি ব্যয়বহুল। এই প্রকল্পে গভীর আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় জনগোষ্ঠী এবং পরিবেশ বিশেষজ্ঞরাও। জলবিদ্যুৎ কেন্দ্রটি কেবল বিদ্যুতের উৎসই নয়, উপরন্তু অগ্রগতি এবং স্বনির্ভরতার প্রতীকও এই জলবিদ্যুৎ প্রকল্পটি। এই প্রকল্প বন্ধের সুদূর প্রসারী পরিণতি পরিলক্ষিত হয়েছে। এই প্রকল্প বন্ধ হয়ে যাওয়ার কারণে শিল্প, কৃষি এবং সংশ্লিষ্ট এলাকার পরিবারগুলোর উপর প্রভাব পড়েছে ব্যাপক।
এদিকে এই প্রকল্পের সংস্কার প্রক্রিয়ার সময় পরিবেশগত স্থায়িত্ব একটি প্রধান বিবেচ্য বিষয় হবে বলে জানিয়েছে এনএইচপিসি। বাঁধের ক্রিয়াকলাপগুলো স্থানীয় বাস্তুতন্ত্রকে ব্যাহত না করে বা জলজ জীবনকে বিরূপভাবে প্রভাবিত না করে তা নিশ্চিত করার জন্য বিশেষ ডিজাইন করা হয়েছে বলে জানিয়েছে এনএইচপিসির আধিকারিকরা। ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের পুনঃস্থাপন স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে বলেও আশা করেছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞরা। দক্ষ প্রকৌশলী ভূমিকা থেকে শুরু করে নির্মাণ কাজ পর্যন্ত বিভিন্ন সেক্টর জুড়ে কর্মসংস্থান তৈরি করবে এই প্রকল্প, যা এই অঞ্চলে একটি অত্যন্ত প্রয়োজনীয় অর্থনৈতিক উন্নতি প্রদান করবে বলেও প্রত্যাশা তথ্যবিজ্ঞদের। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। শহরের বুকে ঘটে গেল এক রহস্যজনক মৃত্যুর ঘটনা। বৃহস্পতিবার এজি অফিসের সিনিয়র অ্যাকাউন্টেন্টস অফিসার গোপাল দেবনাথের অফিসের ছাদ থেকে পড়ে মৃত্যু হয় বলে অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার শহরের এজি অফিসে ইন্টার জোনাল ক্যারাম প্রতিযোগিতা উপলক্ষে সারা দেশের বিভিন্ন অফিসের খেলোয়াড়রা অংশগ্রহণ করার জন্য অফিসে উপস্থিত ছিলেন। এ ব্যাপারে সবাই ব্যস্ত থাকাকালীন সময়ে হঠাৎ কোনো কিছু পড়ার বিকট শব্দে সবাই বাইরে গিয়ে সিনিয়র অ্যাকাউন্টেন্টস অফিসার গোপাল দেবনাথের নিথর দেহ মাটিতে পড়ে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ ও অগ্নি নির্বাপক দপ্তরে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা তাকে হাসপাতালে নিয়ে যায়। রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ অফিস চত্বর। তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি বলে এজি অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে। অফিসের একজন স্টাফ নাকি অফিসের মানে কোনো একটা ইয়ের পরে সুসাইড করেছে অফিসের বিল্ডিং থেকে ঝাঁপ দিয়ে। বিষয়টা কি যদি একটু বিস্তারিত বলেন? আসলে আমাদের আজকে থেকে ইন্টার জোনাল ক্যারাম টুর্নামেন্টের উদ্বোধন অনুষ্ঠান চলছিল। রাজ্যে সিএনজি পিএনজি এর বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের ত্রিপুরা শাখার উদ্যোগে গোর্খা অবস্থিতি ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নিকট ডেপুটেশন প্রদান সহ 1 ঘন্টার বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ফেডারেশনের আহ্বানে এবং সিটুর সহায়তায় ত্রিপুরা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন, মোটর শ্রমিক ইউনিয়ন, ই রিক্সা শ্রমিক ইউনিয়ন ও টিআরটিসি কর্মী ইউনিয়নের যৌথ উদ্যোগে এই ডেপুটেশন ও বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করা হয় বলে জানা যায়। গাড়ি স্টিয়ারিং ছেড়ে দিয়ে রাস্তায় নামে গোটা পৃথিবীতে অনেক বড় আন্দোলন তৈরি হয়। আমাদের রাজ্য পরিবহন শ্রমিকদের এই ইতিহাস আছে। তারা যদি স্টিয়ারিং ছেড়ে রাস্তায় নামে তাহলে কিন্তু সরকারের গতি অচল হয়ে যাবে। নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে, সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে। শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চাই। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। ভিলেজ কাউন্সিল নির্বাচনের লক্ষ্যে আইপিএফটিকে কাছে টেনে নিয়ে শাসক জোট শরিক বিজেপির ওপর চাপের রাজনীতির কৌশল নিয়েছেন তীব্রামথার প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন। বৃহস্পতিবার এক অডিও বার্তায় ভিলেজ কাউন্সিল নির্বাচনে আইপিএফটির সাথে জোট বেঁধে লড়াইয়ের ইচ্ছা প্রকাশ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। তার কথায় দাবি, যেখানে এক তখন লড়াইও একত্রে হোক। তীব্রাসাদের দাবি পূরণ করতে হলে দিল্লিতে একত্রে আওয়াজ তুলতে হবে, কারণ এই ক্ষেত্রে একত্রে লড়াই করলে কেউ ভাঙার সুযোগ পাবে না। তাই আইপিএফটি নেতৃত্বদের সাথে নিয়ে একত্রে লড়াই করতে হবে বলে এদিন ভিডিও বার্তায় উল্লেখ করেছেন প্রদ্যুৎ কিশোর দেববর্মন। কেন্দ্রের কাছে আইপিএফটি এবং তীব্রামথার দাবি এক, তাই আইপিএফটিকে সাথে নিয়ে ভিলেজ কাউন্সিল নির্বাচনে লড়াই করতে হবে, কারণ এক্ষেত্রে একত্রে লড়াই করে ক্ষমতায় এসে তীব্রাসাদের উন্নয়ন করা সম্ভব হবে বলে এদিন উল্লেখ করেছেন তিনি।
दिसंबर का महीना है। मैं जानता हूं कि 2-3 लोग हैं जो पॉलिटिकली आंदोलन करके तिपरासा के ही बीच में कुछ झगड़ा कर वायलेंस करके डिवाइड करने की कोशिश करेंगे। मैं आपसे विनती करता हूं, अगर कुछ मिलना है गवर्नमेंट ऑफ इंडिया से तो ये समय नहीं है। দীর্ঘদিনের দাবি অনুযায়ী পঞ্চায়েতে রাস্তা নির্মাণের জন্য লিখিতভাবে আবেদন করা সত্ত্বেও রাস্তা নির্মাণ না করে ড্রেনেজ সংস্কারের কাজ পুনরায় শুরু করায় নির্মাণ কাজ বন্ধ করে দেন ক্ষুব্ধ এলাকাবাসী। ঘটনা আমবাসা ব্লকের জগন্নাথপুর গ্রামের সুরেন্দ্র রিয়াং পাড়ায়। জানা যায়, বিগত বামফ্রন্ট সরকারের আমলে সুরেন্দ্র রিয়াং পাড়ার 1 নম্বর ওয়ার্ডের প্রায় 1 কিলোমিটার রাস্তার মধ্যে 100 মিটার রাস্তা ব্রেক সোলিং ও ড্রেন নির্মাণ করা হয়েছিল, কিন্তু এর মধ্যে আধা কিলোমিটার রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ বাকি রয়ে গেছে। বর্ষাকালে ক্রমশ নদীর ভাঙনের ফলে রাস্তাটি বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। ফলে প্রতিদিনই এলাকাবাসীদের জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা দিয়ে যাতায়াত করতে হচ্ছে। এই ব্যাপারে স্থানীয়দের তরফ থেকে আমবাসা ব্লকে একাধিকবার লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তর থেকে রাস্তা ও ট্রেন নির্মাণে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ষাটতম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বিশেষ কর্মসূচি গ্রহণ করেছে সীমান্তরক্ষী বাহিনী। সীমান্তরক্ষী বাহিনীর কর্মকুশলতা এবং তাদের দায়িত্ব সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে প্রচার প্রসারের উদ্যোগ নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী। প্রেক্ষিতে বৃহস্পতিবার ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় অস্ত্র প্রদর্শনী। ভবিষ্যৎ প্রজন্মকে সীমান্তরক্ষী বাহিনী সম্পর্কে উদ্বুদ্ধ করতে এই ধরনের কর্মসূচি বলে জানিয়েছে বিএসএফ ত্রিপুরা ফ্রন্টিয়ার। आज का जो कार्यक्रम है ये बीएसएफ के बॉर्डर सिक्योरिटी फोर्स के 60वें रेजिंग डे स्थापना दिवस के उपलक्ष्य में लगभग सप्ताह भर तक जो विभिन्न प्रकार के कार्यक्रम चलेंगे, जिसमें मोटरसाइकिल रैली, जिसमें प्लांटेशन ड्राइव, ब्लड डोनेशन कैंप, उसी के कंटिन्यूएशन में हमने स्कूल्स जो बॉर्डर विलेजेस हैं, यूनिवर्सिटीज़ हैं, सराउंडिंग में जहाँ जहाँ संभव हो सकता है वहाँ पर उनको বেপরোয়া গাড়ির ধাক্কায় মারাত্মক ক্ষতিগ্রস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠান। অল্পেতে প্রাণে বাঁচলেন 2 ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক। ঘটনা বৃহস্পতিবার খোয়াই জব্বরটিলা এলাকায়। চাম্পাহাউ থেকে খোয়াই যাবার পথে হঠাৎই বেপরোয়াভাবে জব্বরটিলা এলাকায় ব্যবসায়িক প্রতিষ্ঠানে সজোরে ধাক্কা মারে একটি বিলাসবহুল গাড়ি। এতে দোকানে থাকা এক মহিলা আহত হন। পরবর্তীতে ওই মহিলাকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় খোয়াই জেলা হাসপাতালে। গাড়ির গতিবেগ এতই ছিল যে এতে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী আরও ব্যবসায়িক প্রতিষ্ঠান। গাড়িটি আটক করে ঘটনা তদন্ত করছে পুলিশ। সামপুর থেকে কুয়াই দিকে যাওয়ার পথে একটা গাড়ি এখানে আয়াসিরা দোকানের মধ্যে হঠাৎ করে প্রচণ্ড একটা ধাক্কা দেয়। এতে দোকানের মহিলা গুরুতর আহত হয় এবং তাদের কুয়াই জেলা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। বাংলাদেশে একটা অমানবিক সরকার জঘন্যতম পরিস্থিতি সৃষ্টি করেছে। এই পরিস্থিতি মানবিকতাকে হার মানাচ্ছে, মানবিক মূল্যবোধকে সরাসরি হত্যা করছে। ভয়াবহ পরিস্থিতি। বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণের ঘটনাবলী নিয়ে উদ্বিগ্নতার সঙ্গেই অভিমত ব্যক্ত করলেন রাজ্যের মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা 2024-25 এবং অন্যান্য প্রকল্পের অধীনে পশ্চিম ত্রিপুরা জেলার মৎস্য চাষীদের সুবিধা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয় আগরতলা সুকান্ত একাডেমি অডিটোরিয়ামে। মৎস্য চাষীদের 3 চাকার গাড়ি কেনার ক্ষেত্রে তপশিলি জাতি এবং উপজাতিদের পাশাপাশি মহিলাদের জন্য 60% ভর্তুকি এবং সাধারণ শ্রেণীর মৎস্য চাষীদের জন্য 40% ভর্তুকি দেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে বলেও এদিন জানিয়েছেন বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। 3 হুইলার গাড়ি দরকার মাছ চাষ করার জন্য বা মাছ বিক্রি করার জন্য, তো আপনি অবশ্যই আমাদের পার্শ্ববর্তী, আপনার পার্শ্ববর্তী যে ফিশারি অফিস আছে সেই অফিসে যোগাযোগ করুন। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।